নমস্কার। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কথা ভাবলে কি মাথাটা একটু ঘুরে যায়? এত অনুচ্ছেদ। কিন্তু কেমন হয় যদি একটা সহজ গল্পের মাধ্যমে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো, মানে নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রের পুরো কাঠামোটা খুব সহজে মনে রাখা যায়? তো চলুন আজ আমরা সেই সহজ গল্পটাই শুনে নিই। একদম ঠিক। ওই কঠিন কঠিন ভাষা, অনুচ্ছেদের পর অনুচ্ছেদ মনে রাখাটা সত্যিই বেশ কঠিন। কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা কিন্তু কোনো আইন মুখস্থ করতে আসিনি। না, একদমই না। বরং আমরা একটা দারুণ গল্প শুনব। একটা দেশ বা রাষ্ট্র তৈরির গল্প, যা দিয়ে এর মূল ভিত্তিগুলো খুব সহজেই মনে গেঁথে যাবে। এই যে দেখছেন, এটাই হলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সংবিধান। এটা কিন্তু শুধু একটা আইনের বই নয়, এটা অনেকটা একটা বিল্ডিংয়ের ব্লুপ্রিন্টের মতো, আমাদের দেশের ব্লুপ্রিন্ট। আর আজ আমরা এই ব্লুপ্রিন্টেরই কয়েকটি জরুরি অংশের ভেতরের গল্পটা জানব। তো আমাদের এই যাত্রায় আমরা কোনো লিস্ট ধরে এগোব না, বরং একটা রাষ্ট্র কিভাবে গড়ে ওঠে সেই গল্পটা শুনব। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একটা আধুনিক দেশ কিভাবে তৈরি হয়? সবার আগে কি লাগে? একটা মজবুত ভিত্তি, তারপর সেই ভিত্তিকে রক্ষা করার জন্য কিছু অভিভাবক, এরপর দেশের সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা, আর শেষে সবকিছুর একটা সুন্দর সমাপ্তি। মজার ব্যাপার হলো, আমাদের সংবিধানের এই অংশগুলো ঠিক এই ধাপগুলো মেনেই সাজানো। তাহলে আর দেরি কেন? চলুন গল্পটা শুরু করা যাক। একটা গণতান্ত্রিক দেশ, এর সবচেয়ে প্রথম আর জরুরি জিনিসটা কি বলুন তো? অবশ্যই জনগণের ভোট, নিজেদের নেতা বেছে নেওয়ার ক্ষমতা। এটাই তো একদম গোড়ার কথা, মানে রাষ্ট্রের মূল ভিত্তি। আর এই ভিত্তিটা গড়ার জন্য আমাদের গল্পের প্রথম চাবিকাঠি বা ম্যাজিক নম্বরটা হলো ১১৮। দেখি তো এই নম্বর দিয়ে কোন দরজাটা খোলে। ঠিক ধরেছেন, এই ১১৮ নম্বর অনুচ্ছেদেই প্রতিষ্ঠা করা হয়েছে নির্বাচন কমিশনকে। মানে একটা দেশের ভিত্তি হলো ফেয়ার ইলেকশন, আর সেই কাজটা করার জন্যই তো এই কমিশন। ব্যাস, আমাদের গল্পের প্রথম ধাপ কিন্তু কমপ্লিট। আচ্ছা, দেশের ভিত্তি তো তৈরি হলো, জনগণ ভোট দিয়ে সরকারও বেছে নিল, কিন্তু এরপর এখন সরকারের কি লাগবে ভাবুন তো। মূলত দুটো জিনিস: এক, দেশের টাকা পয়সার হিসাব রাখার জন্য একজন অভিভাবক, আর দুই, সরকারের সব কাজ ঠিকঠাকভাবে করার জন্য একদল দক্ষ লোক। তো চলুন আগে টাকার অভিভাবকের ব্যাপারটা দেখি। আর এই অভিভাবকের জন্য আমাদের গল্পের নম্বরটা হল ১২৭। এই ১২৭ নম্বর অনুচ্ছেদ আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে মহা হিসাব নিরীক্ষকের সাথে। সহজ কথায়, ইনি হলেন জনগণের পয়সার ওয়াচডগ বা পাহারাদার। সরকার কোথায়, কিভাবে টাকা খরচ করছে, সেই সব কিছু তদারকি করাই এনার কাজ। মানে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার প্রথম পিলারটাই হলো এটা। বেশ, টাকা পয়সার হিসাব তো পাওয়া গেল, কিন্তু সরকারের এত কাজ, এগুলো করবেটাকে? সেই দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়ার যে প্রতিষ্ঠান, তার জন্য আমাদের গল্পের নম্বর হল ১৩৭। আর এই ১৩৭ নম্বর অনুচ্ছেদেই প্রতিষ্ঠা করা হয়েছে সরকারি কর্ম কমিশন, মানে আমাদের সবার পরিচিত পিএসসিকে। এই পিএসসি কিন্তু সেই দক্ষ অফিসারদের নিয়োগ দেয়, যারা সরকারের সব কাজ মাঠে ময়দানে থেকে করেন। বলতে পারেন, পিএসসি হলো সেই ইঞ্জিন যেটা পুরো রাষ্ট্রকে টেনে নিয়ে যায়। এবার একটা সুপার মজার জিনিস খেয়াল করুন, যেটা দিয়ে এই দুটো অনুচ্ছেদ আপনি ১ সেকেন্ডে মনে রাখতে পারবেন। দেখুন, রাষ্ট্রের দুই বড় অভিভাবক, টাকার অভিভাবক মানে অডিটর জেনারেলের অনুচ্ছেদ নম্বর ১২৭, আর কাজের অভিভাবক মানে পিএসসির অনুচ্ছেদ নম্বর ১৩৭। দুটোর নম্বরই কিন্তু ৭ দিয়ে শেষ। কি দারুণ না ট্রিকটা? তো আমাদের দেশটা এখন বেশ ভালোভাবেই চলছে, ভিত্তি আছে, অভিভাবকরাও আছে। কিন্তু সবসময় তো পরিস্থিতি একরকম থাকে না, তাই না? হঠাৎ যদি কোনো বড় সংকট চলে আসে বা সময়ের সাথে সাথে কিছু নিয়মকানুন বদলানোর দরকার হয়, চিন্তা নেই, সংবিধানে কিন্তু সেটারও ব্যবস্থা রাখা আছে। ধরুন কোনো জাতীয় সংকট দেখা দিল, তখন দেশকে রক্ষা করার জন্য যে অনুচ্ছেদটা সামনে আসে সেই নম্বরটা হল ১৪১ ক। এই অনুচ্ছেদটাকে বলতে পারেন দেশের সেফটি ভালভ বা সুরক্ষা কবচ। মানে খুব বড় কোনো সমস্যা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশকে রক্ষা করার ব্যবস্থাটাই এখানে বলা আছে। আচ্ছা, সংকট সামলানোর ব্যবস্থা তো হলো, কিন্তু দেশকে রক্ষা করার জন্য আরেকটা জিনিসও খুব দরকার। সেটা হলো সময়ের সাথে নিজেকে বদলানো। আর এই বদলানোর ক্ষমতাটা কোথায় আছে জানেন? সেটা আছে অনুচ্ছেদ ১৪২-তে। এই ১৪২ নম্বর অনুচ্ছেদটাই সংসদকে ক্ষমতা দেয় পুরো সংবিধানটা সংশোধন করার। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এর মানে হলো, আমাদের সংবিধানটা পাথরে খোদাই করা কোনো পুরনো জিনিস না। এটা একটা জীবন্ত দলিলের মতো, যেটা সময়ের প্রয়োজনে নিজেকে বদলে নিতে পারে।
তো আমাদের দেশ গড়ার গল্প কিন্তু প্রায় শেষের দিকে। ভিত্তি তৈরি, অভিভাবক নিয়োগ, সুরক্ষার ব্যবস্থা সবই হয়ে গেছে। এখন শুধু সবগুলোকে একসাথে গুছিয়ে আনার পালা, মানে ফিনিশিং টাচ। আচ্ছা, যে কোনো কিছু শেষ করার আগে তো কিছু নিয়মকানুন বা শব্দের অর্থ পরিষ্কার করে নিতে হয়, তাই না? ঠিক সেই কাজটাই করা হয়েছে অনুচ্ছেদ ১৫২তে। এই ১৫২ নম্বর অনুচ্ছেদটা হল বলতে পারেন সংবিধানের নিজের একটা ডিকশনারি। এখানে প্রজাতন্ত্র মানে কি, নাগরিক বলতে কাকে বোঝানো হচ্ছে, বা আইন জিনিসটা কি, এই সব কিছুর একদম পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, যাতে পরে কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন তৈরি না হয়। আর অবশেষে আমরা চলে এসেছি আমাদের গল্পের একদম শেষ সংখ্যায়, সেই ঐতিহাসিক নম্বর যেটা আনুষ্ঠানিকভাবে পুরো সংবিধানটাকে প্রাণ দিয়েছে। অনুচ্ছেদ ১৫৩। এখানেই ঘোষণা করা হয়েছে যে এই সংবিধান ১৯৭২ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে বলবৎ হইবে। মানে ঠিক এই একটা লাইনের মাধ্যমেই একটা নতুন দেশের আইনি কাঠামোটা চালু হয়ে গেল, আর আমাদের দেশ গড়ার গল্পটাও এখানে এসে একটা পূর্ণতা পেল। তাহলে একবার ভাবুন তো, নির্বাচন, টাকার সঠিক হিসাব, একটা দক্ষ প্রশাসন আর সংকট সামলানোর মতো ব্যবস্থা, এই পিলারগুলো ছাড়া কি একটা আধুনিক দেশ চলতে পারে? এই প্রশ্নটাই আসলে আমাদের মনে করিয়ে দেয় সংবিধান শুধু কিছু শুকনো আইনের বই নয়, এটা একটা জীবন্ত দেশের হার্টবিট বা মূল চালিকা শক্তি।